গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর নারকীয় তাণ্ডব, একদিনে নিহত অন্তত ৬০। হামাস ২ মাসের যুদ্ধবিরতিতে রাজি হলেও প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে নেই ইরান, সংঘাত বন্ধে হয়নি লিখিত চুক্তি, যে কোনো সময় শুরু হতে পারে হামলা, হুঁশিয়ারি খামেনির সামরিক উপদেষ্টার। শান্তি চুক্তি না হলে রাশিয়াকে কঠিন পরিণতি ভোগ করতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাতার ও মিশরের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতিতে হামাস রাজি হলেও এখনও প্রতিক্রিয়া জানায়নি নেতানিয়াহু প্রশাসন। এরই মধ্যে গাজায় চলমান গণহত্যা ঠেকাতে যুক্তরাজ্য সরকারকে একটি খোলা চিঠি পাঠিয়েছেন দেশটির ৭ শতাধিক ব্যবসায়ী নেতা। এদিকে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে নিহত হয়েছেন ৬০ জন ফিলিস্তিনি। উড়োজাহাজ থেকে পড়ছে ত্রাণ, তা সংগ্রহে হুমড়ি খেয়ে পড়ছেন গাজার বাসিন্দারা। এর মাঝেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় মঙ্গলবার গাজার খান ইউনিসে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে হতাহত হন বেশ কয়েকজন। হামলা চলে দেইর আল বালাতেও। ভূখণ্ডটির উত্তরাঞ্চলে দখলদারদের আগ্রাসনে একদিনে প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ২২ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬২,০০০-এর ঘর। এদের মধ্যে অন্তত ১৮,৮৮৫ জনই শিশু বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাতার ও মিশরের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতিতে হামাস রাজি হলেও এখনও নিশ্চুপ নেতানিয়াহু প্রশাসন। তবে প্রাণহানি আর অনিশ্চয়তার মাঝে গাজার এই সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ দেখছেন আশার আলো, কেউ আবার আস্থা হারিয়েছেন সম্পূর্ণভাবে। যুদ্ধবিরতিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদী আমরা, তবে ইসরায়েল তাদের জিম্মিদের নিয়ে যাওয়ার পর আবার আমাদের আঘাত করবে। আমরা গাজায় ফিরে যাব, তারপর আবার ছেড়ে দেব। গত ২ বছর ধরে প্রতিদিন একটি ভিন্ন প্রস্তাব আসছে। আমরা আশা করি এমন একটি প্রস্তাব আসবে যেখানে রক্তপাত, দুর্ভিক্ষ এবং শিশু ও নারীদের মৃত্যু বন্ধ হবে। গাজায় চলমান গণহত্যা ঠেকাতে যুক্তরাজ্যের সরকারকে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন দেশটির ৭ শতাধিক ব্যবসায়ী নেতা। আন্তর্জাতিক আইন মেনে চলার পাশাপাশি অস্ত্র রফতানি বন্ধ ও মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিত করার দাবি তুলে একটি খোলা চিঠি পাঠান তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ। যে কোনো মুহূর্তে আবার শুরু হতে পারে ইরান ইসরায়েল যুদ্ধ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সামরিক উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, তেল আবিবের সঙ্গে তেহরান যুদ্ধবিরতিতে নেই। তিনি দাবি করেন, এখন পর্যন্ত যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে কোনো লিখিত চুক্তিতে স্বাক্ষর করেনি খামেনি প্রশাসন। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের অর্থনীতি ৩.৫% সংকুচিত হয়েছে বলে জানিয়েছে তেহরান টাইমস। ইরান ও ইসরায়েলের ১২ দিনের যুদ্ধ বন্ধ হলেও থেমে নেই উত্তেজনা। এবার ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাবি। তিনি দাবি করেন, ওয়াশিংটন তেল আবিবের সঙ্গে তেহরান কোনো যুদ্ধবিরতিতে নেই। জুনের হামলার পর কোনো পক্ষের সঙ্গেই লিখিত কোনো চুক্তি বা প্রোটোকল হয়নি বলে দাবি করেন ইয়াহিয়া। তিনি ইসরায়েলকে হুমকি দিয়ে বলেন, যে কোনো সময় নতুন যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে ইরানের সামরিক বাহিনী। ইরানের এই উপদেষ্টা দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতি হলো ক্ষমতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা। তাই ইরানকেও শক্তিশালী হওয়ার আহ্বান জানান তিনি। ইরানের কূটনীতি, মিডিয়া, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সাইবার আক্রমণ নীতি শক্তিশালী করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন সাফাবি। বিশ্লেষকরা বলছেন, জুন মাসের যুদ্ধে ইসরায়েল তাদের বেশিরভাগ লক্ষ্য পূরণ করতে পারেনি। উল্টো ২২ দফা পাল্টা হামলায় ইরান দেখিয়েছে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। তাদের হাতে আরও উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন থাকলেও সেগুলো ব্যবহার করা হয়নি বলেও দাবি সামরিক কর্মকর্তাদের। যুদ্ধের খেসারত গুনছে ইসরায়েল। দেশটির অর্থনীতি ৩.৫% সংকুচিত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম তেহরান টাইমস। ধ্বংস হয়েছে প্রায় ৩৫,০০০ ভবন। ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষোভ ছাড়ছেন সাধারণ মানুষ। বিশ্লেষকরা জানান, এমন ক্ষতির পর আরেকটি যুদ্ধ চালিয়ে যাওয়া ইসরায়েলের পক্ষে কঠিন হয়ে পড়বে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেন ইস্যুতে শান্তি চুক্তি না হলে রাশিয়ার জন্য কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির কাছ থেকে তেল কেনা রাষ্ট্রগুলোর ওপর বাড়তি নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেও সতর্ক করেন তিনি। এরই মধ্যে
ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার পরিকল্পনা আগামী 10 দিনের মধ্যেই তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। যুদ্ধ বন্ধে ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগের মধ্যেই ইউক্রেনে এক রাতে 270টি ড্রোন ও 10টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে আশাবাদী হলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো কোনো চুক্তি করতে চান না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এমন হলে পুতিনের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে, তবে আগামী কয়েক সপ্তাহেই পুতিনের অবস্থান স্পষ্ট হবে। অন্যথায় রাশিয়া ও তার কাছ থেকে তেল কেনা দেশগুলোর ওপর বাড়তি নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনের জন্য নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার পরিকল্পনা আগামী 10 দিনের মধ্যেই তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউসে বৈঠকের পর মঙ্গলবার প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কিয়েভের মিত্ররা সম্ভবত নিরাপত্তা নিশ্চয়তার পরিকল্পনা প্রকাশ করবেন এবং এ বিষয়ে আরো অনেক কিছু সামনে আসবে। দ্রুতই সবকিছু কাগজপত্রে রূপান্তর করে ফেলা হবে। এদিকে ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির বৈঠককে বড় অগ্রগতি হিসেবে দেখছে কিয়েভ ও ইউরোপীয় মিত্ররা। তবে দীর্ঘস্থায়ী শান্তির পথ এখনো অস্পষ্ট। এ বিষয়ে জেলেনস্কি বলেন, এটি ইউরোপের 80 বছরের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ শেষ করার দিকে একটি বড় পদক্ষেপ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকের প্রত্যাশা করছেন বলেও জানান তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় $100 বিলিয়ন অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছে কিয়েভ। এর জন্য ইউরোপীয় অংশীদারদের কাছে অর্থ সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এর মধ্যে থাকবে যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ অন্যান্য অস্ত্র। এদিকে ইউক্রেন যুদ্ধ শুরুর পর কিয়েভকে এ পর্যন্ত প্রায় $130.6 বিলিয়ন অস্ত্র সহায়তা দিয়েছে বলে জানিয়েছে জার্মানির থিঙ্ক ট্যাঙ্ক। রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধ বন্ধে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে কিয়েভকে আশ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র। সোমবার হোয়াইট হাউসে ইউরোপীয় নেতা ও জেলেনস্কির সঙ্গে বৈঠকে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় $100 বিলিয়ন প্যাকেজের অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছে কিয়েভ। এই প্যাকেজ কিনতে ইউরোপীয় অংশীদারদের কাছে অর্থ সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে থাকবে যুদ্ধ বিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ অন্যান্য অস্ত্র। বিনিময়ে ইউক্রেন থেকে ড্রোন কিনবে যুক্তরাষ্ট্র বলে জানান জেলেনস্কি। এর মধ্যেই ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে জার্মানির থিঙ্ক ট্যাঙ্ক কিয়েল ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির তথ্য মতে 2022 সালের 24 জানুয়ারি থেকে এবছরের 30 জুন পর্যন্ত ইউক্রেনকে সহায়তায় যুক্তরাষ্ট্র মোট ব্যয় করেছে প্রায় $130.6 বিলিয়ন। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর বলছে ভিন্ন হিসাব। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে অপারেশন আটলান্টিক রিজলভ এর আওতায় কংগ্রেস বরাদ্দ করেছে $184.8 বিলিয়ন। এর মধ্যে ইউরোপের সেনা প্রশিক্ষণ থেকে শুরু করে মার্কিন অস্ত্র ভান্ডার পূরণ সব খরচই ধরা হয়েছে। ইউক্রেনকে বাইডেন প্রশাসনের সহায়তা নিয়ে বিভিন্ন সময় ডোনাল্ড ট্রাম্প সমালোচনা করলেও তার সময়েও বন্ধ হয়নি কিয়েভকে সহায়তা। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইউক্রেন ইস্যুতে বৈঠকের পর বিশ্ব রাজনীতিতে রাশিয়ার অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। ট্রাম্প, জেলেনস্কি ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইউক্রেনের শান্তির জন্য মরিয়া হলেও যুদ্ধ বন্ধে মস্কোর কোনো তাড়া নেই বলে জানান তারা। বিশ্লেষকরা বলছেন, হোয়াইট হাউসে বৈঠকের পর ইউক্রেনের নিরাপত্তা ইস্যু ঘিরে ইউরোপের দেশগুলোর মধ্যে বিভেদ তৈরির শঙ্কা দেখা দিয়েছে। আর এই নিরাপত্তা নিশ্চিত করতে গেলে মস্কোকে রাজি করানো মুশকিল হবে বলেও মনে করেন তারা। যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের কয়েকদিনের মধ্যেই জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু ইউক্রেন রাশিয়ার শীর্ষ নেতার মধ্যে সীমাবদ্ধ থাকেননি ট্রাম্প, বরং ইউরোপীয় নেতাদের নিয়ে আসেন হোয়াইট হাউসে। সিএনএনের এক প্রতিবেদনে বিশ্লেষক স্টিফেন কলিনসন জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের এই তৎপরতা প্রশংসনীয় হলেও কতটুকু কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। ওই প্রতিবেদনে নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষক। বলেন, ন্যাটোর অনুরূপ প্রতিরক্ষা প্রতিশ্রুতির কথা তুলেছেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি, কিন্তু রাশিয়া তা মেনে নেবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। তিনি আরও জানান, পুতিন ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার স্বপ্ন ভাঙতেই যুদ্ধ শুরু করেছেন। যদি কোনোদিন মস্কো আবার আক্রমণ করে তাহলে ইউরোপীয় দেশগুলো সত্যি সেনা পাঠিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। আরেকটি বড় বিতর্ক ভূমি বিনিময়। রাশিয়া চাইছে সামরিকভাবে না জেতা এলাকা আলোচনার
আলোচনার মাধ্যমে পেতে। বিশ্লেষকরা বলছেন এতে বাস্তবে ইউক্রেনকে নিজেদের জমি ছেড়ে দিতে হবে রাশিয়াকে, আর নিহত সেনাদের পরিবারের কাছে তার ব্যাখ্যা দেওয়া কঠিন হবে ইউক্রেনের প্রেসিডেন্টের জন্য। এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে বিশ্লেষক সের্গেই রাদচেঙ্কো জানান, ট্রাম্প এখন শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে মরিয়া, আর এই কারণে জেলেনস্কির সঙ্গে সম্পর্কে টানাপোড়েন আড়াল করে নমনীয় থাকার চেষ্টা করছেন তিনি। একই সঙ্গে ট্রাম্পের হুমকি ধামকি কার্যকর হচ্ছে না, বরং রাশিয়া বৈঠকের পর আরও শক্তিশালী হয়ে ফিরেছে। এটা প্রথমবার নয়, বরং এর আগেও হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে হুমকি দিয়েছেন, পরে আবার সেই হুমকি থেকে সরেও গেছেন। তাই পুরো বৈঠকে ট্রাম্পের দুর্বলতা কিছুটা হলেও প্রকাশ পেয়েছে। তবে যদি শেষ পর্যন্ত তিনি কোনোভাবে একটি শান্তি চুক্তি বা এমন কিছু আনতে সক্ষম হন যা এই যুদ্ধের ইতি টানে, তাহলে আমাদের সবাইকে স্বীকার করতে হবে যে মার্কিন প্রেসিডেন্ট তার যথাসম্ভব চেষ্টা করেছেন। রাদচেঙ্কো মনে করেন আলাস্কা সম্মেলনে পুতিনের উপস্থিতি ইউরোপীয়দের কাছে শক্ত বার্তা পাঠিয়েছে যে রাশিয়াকে বিচ্ছিন্ন করা সম্ভব নয়। আরও বলেন, ইউক্রেন ইস্যুতে দুই পক্ষের সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের পর সন্দেহ থেকেই যাচ্ছে যে তিনি আসলেই কি পশ্চিমা নিরাপত্তার পক্ষে নাকি এখনো পুতিনকে প্রশমিত করার কৌশলী আছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের বৈঠকে নিজেকে প্রধান শান্তিদূত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, চলতি বছরে 6টি যুদ্ধ থামিয়েছেন তিনি। তবে গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন এই দাবিগুলোকে অতিরঞ্জিত করে উপস্থাপন করছেন। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে মাত্র একটি পোস্ট দিয়েই চলতি বছর ভারত পাকিস্তানের রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষ বন্ধ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই নিজেকে শান্তিতে নোবেলের জন্য যোগ্য মনে করেন তিনি। ইরান ইসরায়েলের সংঘাত বন্ধ করে তাকে নোবেল দেওয়ার দাবিও করেন। এবার নিজেই নিজেকে তথাকথিত প্রধান শান্তিদূত আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে ইউক্রেন ইস্যুতে আলোচনার সময় দুটি বড় দাবি করেন তিনি। বলেন, যুদ্ধবিরতি নয়, স্থায়ী চুক্তি চায় ওয়াশিংটন। এছাড়া প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর 6টি যুদ্ধ থামানোর কৃতিত্ব দেন নিজেকে। ট্রাম্প প্রশাসনের দাবি, ইরান ইসরায়েল, কঙ্গো রুয়ান্ডা, ভারত পাকিস্তান, কম্বোডিয়া, থাইল্যান্ড, সার্বিয়া, কসোভো ও মিশর ইথিওপিয়ার সংঘাত মীমাংসায় তারা ভূমিকা রেখেছেন। তবে বাস্তব চিত্র ভিন্ন। কঙ্গো ও রুয়ান্ডায় সহিংসতা এখনও থামেনি। ভারত পাকিস্তান সংঘাত থামাতে ট্রাম্পের কোনো ভূমিকা ছিল না বলে মনে করে নয়াদিল্লি। এদিকে সার্বিয়ার দাবি, কসোভোর সঙ্গে যুদ্ধে জড়ানোর পরিকল্পনাই তাদের ছিল না। গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, এই দাবিকে অতিরঞ্জিত করে উপস্থাপন করছে ট্রাম্প প্রশাসন। কিছু ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠার দাবিগুলো পুরোপুরি সত্যও নয়। এর আগে যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্প নিজেই বিভিন্ন সময় বলেন, তিনি এসব সংঘাত সমাধানে যুদ্ধবিরতি চান। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। মিয়ানমারের জাতীয় নির্বাচনে যে দলই বিজয়ী হোক না কেন, পার্লামেন্টের সেনা নিযুক্তরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির সেনাপ্রধান মিন অং লাইং। এরই মধ্যে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি নিয়ন্ত্রিত অঞ্চলকে স্পেশাল রিজিয়ন হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে জান্তা সরকার। এতে ফের উত্তেজনা দেখা দিয়েছে শান প্রদেশে। ভেস্তে যেতে শুরু করেছে চলতি বছরের শুরুতে চীনের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি। আর চলতি সপ্তাহে কায়া প্রদেশের জান্তা বাহিনীর বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32 জনে। মিয়ানমারে যতই নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই বাড়ছে জান্তা বাহিনীর দমন পীড়ন। চলতি সপ্তাহে দেশটির কায়া প্রদেশের মাওচি শহরে জান্তার ভয়াবহ বিমান হামলায় ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। মঙ্গলবার সকালেও যুদ্ধবিমান থেকে মাওচিতে বোমা বর্ষণ করে জান্তা বাহিনী। এতে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এখানেই শেষ নয়। চলতি বছরের শুরুতে চীনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয় জান্তা বাহিনী ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি MNDAA এর মাঝে। শর্ত ছিল, উত্তরাঞ্চলের শান প্রদেশের লাওশি ও আশপাশের এলাকা ছাড়বে MNDAA, আর বিমান হামলা বন্ধ করে অঞ্চলটিকে স্বশাসিত মর্যাদা দেবে জান্তা। এরপর বিদ্রোহীরা এপ্রিলে লাওশি ফিরিয়ে দিলেও প্রস্তুতির অর্ধেকও রক্ষা করেনি জান্তা সরকার। MNDAA এর অভিযোগ, বারবার যুদ্ধবিরতি ভেঙে হামলা চালাচ্ছে সেনারা।
এরপর চলতি মাসে পুনরায় আলোচনায় বসে দুপক্ষ। বৈঠকে MNDAA নিয়ন্ত্রিত অঞ্চলকে স্পেশাল রিজিয়ন 1 হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করে জান্তা সরকার। কোনো সমঝোতা না আসায় অস্ত্রবিরতি চুক্তির ভবিষ্যৎও ভেস্তে গেছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এত কিছুর মাঝেও দেশজুড়ে সমর্থন আদায়ের প্রচারণা চালাচ্ছেন মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং। সম্প্রতি ম্যাগাও সফরে সেনা সদস্য, তাদের পরিবার ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে দেখা করেন তিনি। এ সময় সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। পাশাপাশি 2021 সালে ক্ষমতাচ্যুত অং সান সুচির দল LNDর কঠোর সমালোচনা করেন তিনি। জান্তা প্রধান আরও জানান, বিজয়ী দল ক্ষমতায় গেলেও পার্লামেন্টে সেনা নিযুক্তরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংবিধান রক্ষার দায়িত্ব সেনাবাহিনী পালন করবে বলে স্পষ্ট বার্তা দেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভয়াবহ বন্যায় ভারতের 4 জনের মৃত্যু। পানির নিচে পাকিস্তানের করাচি, দাবানলে পুড়ছে ইরাকের কুর্দি অঞ্চল। চরম অগ্নিঝুঁকিতে স্পেনের গ্যালিসিয়া। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত ভারতের মহারাষ্ট্র। এতে মারা গেছেন অন্তত 4 জন। অতিবৃষ্টির কারণে তলিয়ে গেছে পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচিও। বিশেষ করে নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ায় বিপাকে বাসিন্দারা। এছাড়া খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাহাড়ি ঢলে বেড়েই চলেছে নিহতের সংখ্যা। এদিকে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় হারিকেন এরিনের আশঙ্কায় জারি করা হয়েছে সতর্কতা। গত কয়েকদিন ধরে টানা মৌসুমি বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের বেশ কয়েকটি অঞ্চল। বিশেষ করে কোমর সমান পানিতে ডুবে গেছে মুম্বাইয়ের রাস্তা। প্রাণহানির খবরও পাওয়া গেছে। নান্দেদে গোদাবরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করে তলিয়েছে ঘরবাড়ি। এরই মধ্যে নতুন করে উপকূলীয় জেলাগুলোতে প্রবল বৃষ্টি ও প্লাবনের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। অতিবৃষ্টিতে একই অবস্থা পাকিস্তানেরও। দেশটির সবচেয়ে বড় শহর করাচির রাস্তা তলিয়েছে হাঁটু পানিতে। বন্ধ রয়েছে যান চলাচলও। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে আগামী শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া পাহাড়ি ঢলে বিভিন্ন স্থানে ভেঙে পড়েছে বাড়িঘর। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে হতাহত হয়েছেন শত শত মানুষ। সবচেয়ে ভয়াবহ অবস্থা বনের জেলায়। সেখানে নিহতের সংখ্যা সবচেয়ে বেশি হওয়ার পাশাপাশি নিখোঁজও রয়েছেন অনেকে। প্রায় 80% সড়ক ধুয়ে গেছে বন্যায়। সেনা প্রকৌশলীরা ভারী যন্ত্রপাতি দিয়ে রাস্তা পরিষ্কার ও সাহায্য পৌঁছাতে ব্যস্ত। স্থানীয়রা আশঙ্কা করছেন ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মরদেহ চাপা পড়ে আছে। এদিকে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় হারিকেন এরিনের আশঙ্কায় জারি করা হয়েছে সতর্কতা। উপকূল ঘেঁষে তাণ্ডব চালালেও মূল ভূখণ্ডে আশ্রয় পড়বে না বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। তবে এরই মধ্যে ডেয়ার কাউন্টিতে জরুরি সতর্কতা জারি রয়েছে। এছাড়া সমুদ্র থেকে 15 ফুট উঁচু ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় সড়কগুলো। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। সমঝোতার মাধ্যমে ধর্মঘট প্রত্যাহার এয়ার কানাডার কেবিন ক্রু ইউনিয়নের। স্বাভাবিক হচ্ছে কার্যক্রম। পুরোপুরি সচল হতে সময় লাগবে 7 থেকে 10 দিন বলছে কর্তৃপক্ষ। আগ্রাসী দাবানলে পুড়ছে বিশ্বের বিভিন্ন দেশ। স্পেনের উত্তর পশ্চিমাঞ্চলের শুকিয়ে যাওয়া বনভূমি জুড়ে দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। চরম ঝুঁকিতে রয়েছে গ্যালিসিয়া অঞ্চল। টানা কয়েকদিন ধরে দাবানলে পুড়ছে ইরাকের কুর্দি অঞ্চল। তীব্র বাতাসের পাশাপাশি পাহাড়ি এলাকায় পাতা মাইন আগুন নেভানোর কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আলজেরিয়ার বাজাইয়া প্রদেশে ভয়াবহ দাবানল গ্রাস করেছে একাধিক গ্রাম। টানা কয়েকদিন ধরে দাবানলে পুড়ছে ইরাকের কুর্দি অঞ্চলের হালাবজা শহরের পার্বত্য এলাকা ও তৃণভূমি। তীব্র বাতাসের পাশাপাশি পাহাড়ি এলাকায় পাতা মাইন আগুন নেভানোর কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে ছাই হয়ে গেছে শত শত একর জমি। পরিস্থিতি মোকাবিলায় দেশটির সরকারের হস্তক্ষেপ কামনা করছেন হালাবজার গভর্নর। তিনি জানান, অধিক জনবল, আধুনিক সরঞ্জাম ও ইঞ্জিন না গেলে আগুন নেভানো কঠিন হয়ে পড়বে। ভয়াবহ রূপ নিয়েছে স্পেনের উত্তর পশ্চিমাঞ্চলের দাবানল। হাজার হাজার দমকল কর্মী, সেনা ও পানি নিক্ষেপকারী বিমান কাজ করলেও গ্যালিসিয়া অঞ্চল জুড়ে অগ্নিঝুঁকি চরম মাত্রায় পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। আগুন নেভাতে কাজ করছেন স্থানীয় বাসিন্দারাও। বিজ্ঞানীরা বলছেন, 1980-র দশক থেকে ইউরোপের উষ্ণায়ন বৈশ্বিক গড়ের দ্বিগুণ গতিতে বাড়ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অতিরিক্ত গরম আর শুষ্কতা দাবানলের ঝুঁকি বাড়িয়ে তুলছে গোটা মহাদেশ জুড়ে।
স্থানীয় সময় মঙ্গলবার আলজেরিয়ার বাজাইয়া প্রদেশে ভয়াবহ দাবানল গ্রাস করেছে একাধিক গ্রাম। আকাশ জুড়ে ধোঁয়া আর আগুনের লেলিহান শিখার মধ্যে দাবানল নিয়ন্ত্রণে লড়াই করছেন দমকল কর্মী ও স্থানীয়রা। মৌসুমী সাথী, সময় সংবাদ। নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কাটসিনা প্রদেশে ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে ২৭ জন মুসল্লিকে হত্যা করেছে সন্ত্রাসীরা। হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর ৪টায় উনগওয়ান মান্তাও এলাকায় নামাজের সময় মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় অস্ত্রধারীরা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে উত্তর পশ্চিম ও উত্তর মধ্য নাইজেরিয়ার গ্রামীণ এলাকায় জমি ও পানির সীমিত উৎসকে কেন্দ্র করে স্থানীয় চাষি ও গৃহপালিত পশুপালকদের মধ্যে সংঘর্ষের কারণে এই ধরনের হামলা বেড়েছে। ধারণা করা হচ্ছে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হামলা চালানো হয়েছে। ভারতের মুম্বাইয়ের ২ স্টেশনের মধ্যে আটকে থাকা মনোরেলের ৮০০রও বেশি যাত্রীকে ৪ ঘন্টার চেষ্টায় উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা দেখা দেয় ভক্তি পার্ক ও চেম্বুর স্টেশনের মধ্যে মনোরেল আচমকা থেমে যায়। গাড়ির ভেতরে আটকা পড়ে যাত্রীরা। উদ্ধারকারীরা আকাশ সিঁড়ি ব্যবহার করে তাদের নিরাপদে বের করেন। গণমাধ্যম বলছে, ভারী বৃষ্টির কারণে হারবার লাইন বন্ধ থাকায় অতিরিক্ত যাত্রী মনোরেলে উঠেছিল, যা ট্রেন অতিরিক্ত ভিড় এবং পাওয়ার সমস্যায় সৃষ্টি করে। এরই মধ্যে ঘটনার বিস্তারিত কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ। অবশেষে সমঝোতায় এসেছে এয়ার কানাডার কেবিন ক্রু ইউনিয়ন। স্থানীয় সময় মঙ্গলবার আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর পর ধর্মঘট প্রত্যাহার করেন তারা। টানা ৪ দিন অচলাবস্থার পর স্থানীয় সময় মঙ্গলবার ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে কানাডার বৃহত্তম এয়ারলাইনের ফ্লাইট কার্যক্রম। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও অন্তত ১ সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি যাত্রীরা রিফান্ড, ট্রাভেল ক্রেডিট বা অন্য এয়ারলাইনে পুনঃ বুকিংয়ের সুযোগ পাবেন। গত শনিবার ৪ দশকের মধ্যে প্রথমবারের মতো ধর্মঘটে নামেন এয়ার কানাডার কেবিন ক্রুরা। তাদের দাবি ছিল যাত্রী বোর্ডিং সহ বিভিন্ন দায়িত্ব পালনের জন্য তাদের অতিরিক্ত পারিশ্রমিক দিতে হবে। দুইজন জাপানি পর্যটককে হত্যার জেরে ফিলিপিন্সের ২ নাগরিককে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী ম্যানিলা থেকে তাদের আটক করা হয়। হত্যার ঘটনায় আরও একজন সন্দেহভাজন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত শুক্রবার রাজধানীর ম্যানিলায় ট্যাক্সি থেকে নামার সময় গুলি করে হত্যা করা হয় ২ জাপানি পর্যটককে। এরপর বন্দুকধারীরা ওই ২ পর্যটকের ব্যাগপত্র নিয়ে পালিয়ে যায়। সিসি ক্যামেরা ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে পুলিশ। ওই ঘটনায় ম্যানিলায় বসবাসরত জাপানি নাগরিক, ব্যবসায়ী ও পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জাপানি দূতাবাস। ইতালি প্রবাসী বাংলাদেশি নারীরা দেশটির ভাষা না জানার কারণে অনেকটাই পিছিয়ে রয়েছেন। বিনামূল্যে ভাষা শিক্ষার নানা ব্যবস্থা থাকলেও পারিবারিক দায়িত্ব এবং সময়ের অভাবে সে সুযোগ পাচ্ছেন না তারা। তবে বেশ কিছু সংগঠন নতুন করে ভাষা শেখানোর উদ্যোগ নিয়েছে। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্রে বিস্তারিত। ইতালিতে ২ লাখেরও বেশি বাংলাদেশির বসবাস। এর মধ্যে নারী রয়েছেন ৫০,০০০-এরও বেশি, যাদের মধ্যে বেশিরভাগই গৃহিণী। গেল ১ দশক আগে কর্মক্ষেত্রে নারীদের সমাগম তুলনামূলক কম থাকলেও বর্তমানে অনেকটাই বেড়েছে। তবে বাংলাদেশি নারীদের একটি বড় অংশ ইতালীয় ভাষা না জানায় অনেকটাই পিছিয়ে রয়েছেন। ইতালীয়রাও বলছেন খুব অল্প সংখ্যক বাংলাদেশি গৃহিণী ভাষা সম্পর্কে ধারণা রাখেন। তবে বেশ কিছু সংগঠন নতুন করে ভাষা শেখানোর উদ্যোগ নিয়েছে। যারা এখানে আছেন তারাও ভাষার ব্যাপারে একটু দেরি করে তারা ভাষা শিখেন বা আগ্রহ কম থাকে। বিভিন্ন কাজে আমাদের ভাষা ছাড়া কোথাও রেস্টুরেন্টে ছাড়া জব কাজ কোথাও কিছুই পাওয়া যায় না। এই দেশে থাকি কিন্তু এই দেশের ভাষা আমরা অনেকেই কম জানি, তো এই জন্য আমরা অনেক পিছিয়ে আসছি। দেখা গেছে যে আমরা কোনো কাজে যে কোনো কাজকর্মে, স্কুল, কলেজ, রেস্টুরেন্ট, এমনকি ছোট কাজেও কিন্তু যাওয়াটা পসিবল হয় না অনেক সময়। খুব অল্প সংখ্যক বাংলাদেশি নারী ইতালির ভাষা জানেন। ভাষা জানাটা খুব জরুরি। সরকারি প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগত জীবনে এই ভাষা শিখতে হবে, সে কারণে আমাদের এই উদ্যোগ। প্রবাসী বাংলাদেশিদের বিশ্বাস এই নারীরা আত্মবিশ্বাস নিয়ে ভাষা শিক্ষার ব্যাপারে এগিয়ে
এগিয়ে আসবে এবং সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ গ্রহণ করবে। সময় সংবাদ, ইতালি। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে একটি পশু চিকিৎসা কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার নর্থ ক্যারোলাইনার পূর্বাঞ্চলের একটি পশু চিকিৎসা কেন্দ্রের নিচে পার্কিং করে রাখা গাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের ধারণা করা একটি ভিডিওতে বিস্ফোরণের পর বাড়িটি পুরোপুরি বিধ্বস্তের পাশাপাশি আসবাবপত্র উড়তে দেখা যায়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও উদ্ধার অভিযানের সময় ফায়ার সার্ভিসের 3 সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর নারকীয় তাণ্ডব, একদিনে নিহত অন্তত 60। হামাস 2 মাসের যুদ্ধবিরতিতে রাজি হলেও প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব। শান্তি চুক্তি না হলেও রাশিয়াকে কঠিন পরিণতি ভোগ করতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের। এ ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।